ড্রয়িং রুমটা আজ একটু বেশি নিঃসঙ্গ লাগছিল সাজের। দেয়ালে ঝোলানো লোকটার টিকটিক শব্দ ছাড়া কিছু শোনা যাচ্ছিল না। রোদ্দুরটা জানালা বেয়ে পড়ছিল ঠিকই, কিন্তু তাতেও সাজের ছোট মনটা উজ্জ্বল হচ্ছিল না। সে পায়ের পাতায় ভর দিয়ে চুপি চুপি হেঁটে সারা ড্রয়িং রুমটা একবার চক্কর দিয়ে নিল। চেয়ারগুলোর নিচে উকি দিল, টেবিলের উপর রাখা পত্রিকাগুলোর পাতা উল্টে দেখল, কিন্তু কিছুতেই মন বসল না। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে সাজ আবার এসে দাঁড়ালো আরশানের পাশে। আরশান তখন ডিভানের এক কোণে হেলান দিয়ে গম্ভীর মুখে ফোনে কথা বলছিল। গলার স্বরটা নিচু, চোখ দুটো মোবাইল স্ক্রিনে আটকে। সাজ ধীরে ধীরে ওর গা ঘেঁষে দাঁড়ালো, কণ্ঠে একরকম আশা নিয়ে বলল, এই প্রশ্নটা সাজ একটু আগেও করেছিল, কিন্তু উত্তর মেলেনি। যেন আরশান শুনতেই পায়নি, এজন্য সে আবার এসেছে। সাজ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো, তারপর আবার বলল, এবার একটু জোরে, ভাইয়া, আজ ঘুরতে নিয়ে যাবে না? মুখে ছিল নিষ্পাপ আকুতি। আরশান মুখ ঘুরিয়ে তাকালো সাজের দিকে, দৃষ্টি জ্বালা ধরা, চোখে মুখে বিরক্তির রেশ। তারপর কর্কশ গলায় বলল, আমার কানের কাছে চড়ুই বাচ্চার মতো ছোঁচো করবি না, না হলে ঠোঁট সেলাই করে দেবো। সাজ হকচকিয়ে গেল, চুপচাপ দাঁড়িয়ে রইল ওর জায়গায়। ওর গোলাপি ঠোঁট দুটোতে ধীরে ধীরে হাত রেখে দিল। ঠোঁট সেলাই করে দিবে মানে কি? সেলাই মানে তো ব্যথা। ছোট্ট বুকটা ধক করে উঠল। সাজ বোঝে না কেন ভাইয়া এমন করে বলল। সে তো শুধু একটু ঘুরতে যেতে চেয়েছিল। ভুল কি করেছে সে? আশান ততক্ষণে উঠে গিয়ে বাগানে চলে গেছে। সাজ কিছুক্ষণের জন্য স্থির দাঁড়িয়ে থাকলো, তারপর সেও চুপচাপ পেছন পেছন বাগানে গেল। আশান যে চেয়ারটায় বসেছে তার ঠিক পাশের চেয়ারে বসে সাজ। টেবিলটার ওপরে রাখা ছিল ছোট্ট একটা খেলনার সেট, কাঠের ব্লক দিয়ে তৈরি একটা মিনার বানানোর খেলা। সাজ সেটার দিকে তাকিয়ে হেসে উঠল, তারপর ছোট হাত দিয়ে ধীরে ধীরে ব্লক সাজাতে লাগলো। ধীরে ধীরে তার মন খেলায় ডুবে গেল, আর বেড়াতে যাওয়ার কথা ভুলে গেল। আরশান চোখ সরিয়ে সাজের দিকে তাকালো। সাজ, মামকে বলতো আমার জন্য একটা কফি বানাতে। সাজ কি শুনল, নাকি শুনেও না শোনার ভান করল কে জানে। সে চোখ নামিয়ে খেলায় আরও মন দিল। আরশানের কণ্ঠে এবার কিছুটা জোর এলো। কি রে, আমার কথা শুনতে পাচ্ছিস না তুই? সাজ না তাকিয়েই বলল, আমি যাব না, এখন খেলবো। আরশানের ভ্রু কুঁচকে গেল, ধৈর্য যেন ফুরিয়ে এলো। কোনো উত্তর না পেয়ে আরশান হাত বাড়িয়ে সাজের গালটা ধরে একটু টান দিল। এখনই যাবি? সাজ হঠাৎই থেমে গেল, তারপরেই টলমল করে তাকালো আরশানের দিকে। চোখে জল জমেছে, ঠোঁট কেঁপে উঠল, তারপর মুখ ভেঙচে কান্না শুরু করে দিল সাজ। আরশান চমকে গেল। সে তো খুব জোরে টান দেয়নি, তবে সাজ কাঁদছে কেন? এই এই একদম কান্না করবি না কিন্তু। তখন বল হাতে মাঠ থেকে ছুটে এলো অর্ণব, মুখে একরকম দুষ্ট হাসি। মিথ্যা অভিযোগ এনে বলল, আম্মু, ভাইয়া সাজকে মেরেছে। অর্ণবের মুখ থেকে হাসি সরছেই, যেন বিশ্বযুদ্ধ জয় করে ফেলেছে বলে। আশান এবার শান্ত চোখে অর্ণবের দিকে তাকালো, কোনো কথা বলল না, শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। অর্ণব অবাক হয়ে গেল। চুপ কেন? ওকে কিছু বলছে না কেন? সাধারণত এতটুকু কিছু হলেই সে রেগে যেত, ধমকে দিত, কিন্তু আজ এত চুপ কেন? আশান মুখ না খুলেই আবার নিজের জায়গায় ফিরে গিয়ে বসে পড়ল। ফোনটা হাতে নিল যেন কিছু হয়নি।
বসার ঘরে আলো ছায়ের খেলা চলছিল জানালার পর্দা ছুঁয়ে। সোফায় বসে আছেন মমতাজ খাতুন, আরশানের দাদি। গায়ে জামদানি শাড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা, বয়স ৭৫-এর কাছাকাছি। তবুও চোখে মুখে বয়সের রেখার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতার এক গাম্ভীর্য আছে। সামনের সেন্টার টেবিলের পাশে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে সাজ। পরনে গোলাপি ফ্রক, কাঁধে দুটো বেনি ঝুলছে। তার চোখে কিছুটা কৌতূহল, কিছুটা ভয়, আর অনেকখানি অপরিচয়। এই প্রথমবার সে আরশানের দাদিকে দেখছে। সাজ চুপচাপ দাঁড়িয়ে রইল, দুহাত পেছনে গুজে। মমতাজ খাতুন চশমার ফ্রেমটা একটু তুলে তাকালেন মেয়েটার দিকে। কণ্ঠে ছিল মায়া ভরা দৃঢ়তা। এই এদিকে আয়, এখানে আয়। সাজ কোনো কথা বলল না। তার পায়ের পাতাগুলো একটু নাড়িয়ে আবার থেমে গেল। সে এক জায়গায় দাঁড়িয়ে রইল, ঠিক করতে পারছে না যাবে কি যাবে না। মুখে কোনো ভীতি নেই, কিন্তু একটা দ্বিধা ছড়িয়ে আছে চেহারা জুড়ে। তখন মৌসুমী বেগম ঘরে, হাতে নাস্তা ভর্তি ট্রে, গরম গরম সেমাই, চা, বিস্কিট আর ছোট্ট একটা কাপে দুধ। তিনি ট্রেটা টেবিলে রাখলেন। আয় সাজ, দাদির কাছে গিয়ে বস। সাজ কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে রইল। মৌসুমী বেগমের কথায় যেন সাজ একটু আশ্বস্ত হলো। কি মনে করে সে এবার ধীরে ধীরে এগিয়ে গিয়ে মমতাজ খাতুনের পাশে গিয়ে বসল। মমতাজ খাতুন হালকা হাসলেন, মুখটা একটু নিচু করে সাজের দিকে তাকিয়ে বললেন, তোর নাম কি মা? আমাইরা সাজ। বেশ সুন্দর নাম তো, ঠিক যেমন সন্ধ্যার সময়ের আকাশ শান্ত কোমল। সাজ একটু মুখ তুলে চাইল তার দিকে, কিন্তু মুখে ভ্রুকুচকে অদ্ভুত এক ভাব। মমতাজ খাতুন লক্ষ্য করলেন তার মুখটা খানিকটা বিষণ্ণ। তাহলে মুখটা অমন করে রেখেছিস কেন? আরশান ভাইয়া বলেছে আমার ঠোঁট সেলাই করে দিবে। আমি কথা বললে নাকি তার মাথা ব্যথা করে। নিষ্পাপ কণ্ঠে এই কথাগুলো শুনে মমতাজ খাতুন ও মৌসুমী বেগম দুজনেই হেসে উঠলেন। ও তোকে মজা করে বলেছে, ভয় পাস না, ঠোঁট সেলাই করবে। এত বড় সাহস কারো আছে? এই বলে তিনি ধীরে ধীরে তার পাশে রাখা ব্যাগটা খুললেন। ব্যাগ থেকে সোনার একজোড়া ছোট কানের দুল আর একই সেটের ডিজাইনের চেন বের করলেন। ওইটা আমি তোর জন্য এনেছি। বলেই তিনি নিজ হাতে সাজের গলায় চেনটা পরিয়ে দিলেন। তারপর কানে পরানো হলো দুল দুটো। এখন সে সত্যি একটা ছোট্ট রাজকন্যা লাগছে। সাজ হাত দিয়ে চেনটা ছুঁয়ে দেখল। চোখে জলজল করা বিস্ময় আর আনন্দ মুখের বিষণ্ণতায় মিলিয়ে গিয়ে এবার ফুটে উঠল এক চমৎকার হাসি। মমতাজ খাতুন তাকে কাছে টেনে কপালে চুমু দিয়ে বললেন, পছন্দ হয়েছে? সাজ হাসল। সুন্দর। বাইরে সন্ধ্যার আলো ছায়া ছুঁয়ে যাচ্ছে জানালার কাছে, আর ভেতরে চলছে নীরব শাস্তি। অর্ণব প্রায় 1 ঘন্টা ধরে মেঝেতে বসে আছে আরশানের পায়ের কাছে। 2 হাতে সে পা টিপে দিচ্ছে। এক এক সময় রাগে, এক এক সময় বিরক্তিতে মুখটা ফুলে যাচ্ছে তার, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না, কারণ একটু আগে সে সাহস দেখিয়ে বলেছিল। আম্মু, ভাইয়া সাজকে মেরেছে। আর ফলাফল পিঠে ঝাঁট নয়, কিন্তু শাস্তি হিসেবে পা টেপে দিতে হচ্ছে। আর সেই থেকে চলছে এই নীরব নির্যাতন। পায়ের পাতার হাড়গোড় গুনতে গুনতে অর্ণব বিরক্ত হয়ে গেছে। থামলি কেন? অর্ণব চমকে উঠে আবার গা জোরে পা টিপতে শুরু করলো। কেন যে মুখ চালিয়েছিল, এখন মনে হচ্ছে মনের কথা মুখ ফুসকে বেরোনো মানেই বিপদ ডেকে আনা। আশান আধাশোয়া ভঙ্গিতে সোফায় হেলান দিয়ে শুয়ে আছে, চোখ বোজা, কপালে এক হাত রেখে ভাবভঙ্গিতে যেন পৃথিবীর সমস্ত ক্লান্তি তার ওপর ভর করেছে। অর্ণব একটু পর বলল, এখন যাই, অনেক হয়েছে তা।
না। আরশানের ঠান্ডা উত্তর। অর্ণব দম ফেলে বিড়বিড় করে বলল, জল্লাদ ভাই একটা। আরশান শুনে ফেলল কথাটা, তবু কিছু বলল না, বরং একটা ধীরে হাসি ঠোঁটে ফুটে উঠল। অর্ণব এবার বেশ জোরে বলল, আমি আর পারবো না ভাইয়া, অনেকক্ষণ ধরে করেছি। তোমার মন ভরছে না কেন? আরশান ধীরে কপাল থেকে হাত সরিয়ে চোখ খুলে তাকালো ওর দিকে, তারপর গম্ভীর গলায় বলল, এখন হাতটা টিপে দে, না হলে তোর একটা খেলনাও আস্ত থাকবে না, আর তুইও না। অর্ণব থা হয়ে গেল। হাতও টিপতে হবে এবার। তার চোখে জল আসা আসা অবস্থা। পৃথিবীর সবচেয়ে বড় দুঃখের ভার এখন তার ওপর। সে ধীরে ধীরে বলল, আমি তো সাজের কথা বলেই পুরলাম। এখন তো মনে হচ্ছে আমি যদি একাই কেঁদে ফেলতাম। আরশান হালকা হেসে চোখ বন্ধ করে বলল, তাই কর, কান্না কর আর হাত টেপ, দুটো কাজ একসাথে শিখে নে। অর্ণব মুখ কুঁচকে হাত টিপতে লাগলো, আর মনে মনে ঠিক করলো আগামীবার আর কোনো কথা বলবে না। সামনে ডাইনিং টেবিলের দিকে তাকিয়ে আছে আরশান, যেখানে সাজ আর অর্ণব একসঙ্গে বসে মিষ্টি খাচ্ছে। সাজের মুখে একরাশ নিষ্পাপ হাসি, ছোট্ট হাতটা তুলে তুলে মিষ্টির টুকরো মুখে দিচ্ছে। মাঝে মাঝে অর্ণবের প্লেট থেকেও এক চিমটি তুলে নিচ্ছে, কিন্তু আরশানের বুকের ভেতর যেন কিছু একটা চেপে বসে আছে। গলায় আটকে থাকা অদৃশ্য একটা দমবন্ধ অনুভূতি তাকে তাড়া করে বেড়াচ্ছে। তার মন যেন এখন একটা ভারী অজানা ভবিষ্যতের ভার বইছে। কিছুক্ষণ আগেই তো সব কিছু বদলে গেছে। কিছু কথাবার্তা আর সামাজিক কিছু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বদলে গেছে জীবনের রূপরেখা। নামের পাশে একটি সম্পর্ক বসেছে, কিন্তু এই সম্পর্কটার ভার কেমন অদ্ভুত মনে হচ্ছে, যেমনটা হওয়ার কথা নয়, ঠিক তেমনই কিছু। সাজ এখনও অনেক ছোট, এখনও এই জগতের ভালো মন্দ সম্পর্কের জটিলতা, মানুষের ভালোবাসা আর দায়িত্বের পার্থক্য কিছুই জানে না সে। কিন্তু সময় বদলাবে, একদিন সাজ বড় হবে, সময়ের সঙ্গে সঙ্গে তার চিন্তাভাবনা পাল্টাবে, চোখ খুলে যাবে এক নতুন বাস্তবতায়। তখন তখন কি সে এই সম্পর্ক মেনে নেবে? সে কি ভাববে তখন? এই যে তার হঠাৎ একদিন তার জীবনসঙ্গী হয়ে উঠল, এই সত্য সে কিভাবে গ্রহণ করবে? যদি একদিন সে এই সম্পর্ককে ভুল বলে মনে করে, যদি ভাবে ওর জীবন থেকে বিকল্পগুলো কেড়ে নেওয়া হয়েছে। আরশানের মস্তিষ্কে একের পর এক প্রশ্ন উকি দিচ্ছে। একটা দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে আসে। সে নিজের কপাল টিপে ধরে বসে থাকে কিছুক্ষণ। সাজের নিষ্পাপ মুখটা তার চোখের সামনে ভেসে ওঠে বারবার। মেয়েটা এখনো জানেই না যে তার জীবনের পথ চলা আরশানকে সঙ্গে নিয়েই হবে। এই সম্পর্কটা যদি কোনোদিন বোঝার বয়সে গিয়ে সাজের মনে ক্ষোভ জাগিয়ে তোলে, আরশান জানে না তখন সে কী উত্তর দেবে। এই দায়িত্ব সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত বোঝা তার কাঁধে চেপে বসেছে। আরেকটা ভয়ও তাকে তাড়া করে বেড়ায়। বড় বিপদের রূপ নেবে না তো? যদি এই সম্পর্ক ভেঙে যায়, যদি সাজ কষ্ট পায়, যদি এই সম্পর্কটা তাকে ভেতরে ভেতরে গিলতে থাকে একদিন। আরশান জানে না, কেউ জানে না, ভবিষ্যৎ তো কারো হাতের মুঠোয় থাকে না। তবে সে জানে এই মুহূর্তে তার হৃদয়ের গভীরে একটা কথা ক্রমাগত প্রতিধ্বনি হয়ে বাজছে। সে সাজকে কষ্ট দিতে চায় না, কখনো না। সে চায় এই ছোট্ট মেয়েটার জীবনে কোনো প্রশ্ন না থাকুক, কোনো ক্ষত না থাকুক, কোনো অপূর্ণতা না থাকুক। তবুও একটা জিনিস সে জানে, খুব ভালো করেই জানে, সে সাজকে আগলে রাখবে যতক্ষণ তার শ্বাস আছে, যতদিন সে বেঁচে থাকবে। সে এই মেয়েটার পৃথিবীকে নিরাপদ রাখবে। আর দায়িত্ব, সেটা তো চাইলেই পালন করা যায়। ভবিষ্যৎকে নিয়ে আসবে সেটা সে জানে না। তবে একটাই দোয়া, সাজের মুখে সবসময় এই হাসিটুকুই লেগে থাকুক।
বিকেলের নরম রোদটা বারান্দা পেরিয়ে ড্রয়িং রুমের মেঝেতে ঠেলে দিয়েছে সোনালি আলো। অর্ণব নতুন পাওয়া সানগ্লাসটা চোখে দিয়ে ঘরের কোণে দাঁড়িয়ে থাকা আয়নায় নিজের চেহারা দেখছিল। হাতে ঝকঝকে হ্যান্ডওয়াচ, চোখে মুখে একরাশ খুশির ঝিলিক। সামনে দাঁড়িয়ে আছে সাজ, হাত দুটো কোমরে, চোখে কৌতূহল মাখানো বিস্ময়। অর্ণব সানগ্লাস খুলে দেখালো। দেখ, এটা ভাইয়া আমাকে দিয়েছে। তারপর হাতের ঘড়িটা নেড়ে বলল। আর এই ঘড়িটাও। সাজের ঠোঁট এক মুহূর্তে ফুলে উঠল, মুখটা কেমন গম্ভীর হয়ে গেল। কই, তাকে তো কিছু দেয়নি আরশান ভাইয়া? একটা কিছু না। বুকের ভেতর হালকা অভিমান জমে উঠল, ঠোঁট বাঁকা হয়ে গেল অভিমানী ভঙ্গিতে। তোমাকে দিয়েছে, আমাকে তো দেয়নি। অর্ণবের দিকে আর কিছু না বলে সে ঘুরে দাঁড়ালো। ছোট্ট পায়ের টুংটাং শব্দ করতে করতে দৌড়ে গেল সোজা সিঁড়ি বেয়ে উপরতলায় আরশানের রুমের দিকে। রুমের দরজায় এসে দেখল ভেতরে ল্যাপটপে মনোযোগ দিয়ে কিছু টাইপ করছে আরশান। চোখে গম্ভীর ভাব, ঠোঁটের কোণে হালকা কুচকানো রেখা। সাজ ধপ করে দরজা খুলে ঢুকে পড়ল। ভাইয়া। আরশান ভ্রু কুচকে তাকালো। তোকে বলেছি না নক করে ঢুকবি? সাজমুখটা গোমরা করে দাঁড়িয়ে রইল, তারপর আস্তে করে পিছিয়ে গিয়ে দরজাটা টেনে দিল। দরজায় একবার ঠক ঠক করে নক করলো। আসবো? আয়। সাজ এবার ধীরে ধীরে ভেতরে এলো, কিন্তু অভিমানী চোখে সরাসরি তাকালো আরশানের দিকে। অর্ণব ভাইয়াকে কত কিছু দিয়েছো, আমাকে দিলে না কেন? আরশান হাতের আঙুল থামিয়ে তাকালো সাজের দিকে। ছোট্ট মেয়েটার মুখটায় অভিমানের ছাপ আরও গভীর হয়ে আছে। ছোট্ট মুখটা আরও ছোট্ট হয়ে গেছে যেন বৃষ্টি ভেজা মেঘলা আকাশ। আরশান কয়েক মুহূর্ত চুপ করে বসে থাকলো, তারপর ধীরে ধীরে ল্যাপটপ বন্ধ করে চেয়ারের পেছনে হেলান দিল। মনে মনে ভাবলো সাজকে কি দেবে। আরশান উঠে গিয়ে কাবাট খুলল। ভেতরে ছোট্ট একটা কালো বাক্স রাখা। বাক্সটা খুলে বের করলো একটা চেন, এটাতে ওর নাম লেখা। মৌসুমী বেগম পছন্দ করে বানিয়েছিলেন আরশানের জন্য। আরশান নিজের হাতে চেনটা সাজের গলায় পরিয়ে দিল। এবার খুশি? সাজ গলার দিকে হাত দিয়ে ছুঁয়ে দেখল, ঠোঁটে এক চিলতে হাসি আর চোখে এক চোখা আনন্দ। এটা অর্ণব ভাইয়াকে দেখিয়ে আসি। বলেই খটখট পায়ে ছুটে গেল দরজার দিকে। আরশান ধীরে পা টেনে টেবিলের কাছে গিয়ে বসে পড়ল। ঘরের হালকা আলোয় তার মুখে ছায়া খেলা করছে। চিন্তাগুলো আলো অন্ধকারের মতোই দোদুল্যমান। চোখে এক অদ্ভুত ভাব, অপেক্ষা আর অনিচ্ছার মিশ্রণ। মাত্র 2 দিন পর তার কানাডার ফ্লাইট, অথচ মনটা এখনও বাড়ির চারপাশেই বাঁধা পড়ে আছে। পরদিন আরশান সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে কপাল কুঁচকে তাকালো। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা মহিলাকে দেখে তার চোখ ঠান্ডা হয়ে গেল। রুনা বেগম সোফায় তার মার সাথে বসে আছে। রুনা হাতের ব্যাগটা টেবিলের উপর রাখলেন, তারপর ঠান্ডা গলায় বললেন,